ডাক্তারবাবু, স্যার আপনাকে ডেকে পাঠালেন। এই রুগী দেখার সময় স্যার হঠাৎ ডাকলেন কেন? যাই হোক, গিয়েই একবার দেখি কি বলেন। ডাক্তারবাবু এসেছেন? আসুন আসুন। আপনাকে ছাড়তে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, হেড অফিসের নির্দেশ অমান্য করাতে যাবে না। আপনাকে ডায়মন্ড হারবারের অন্তর্গত হরিদেবপুর নামের একটি গ্রামে পোস্টিং দেওয়া হয়েছে, তবে খুব একটা বেশি দিনের জন্য নয়, এই ধরুন 1 মাসের জন্য। ওইখানে একটা পার্মানেন্ট ডক্টর নিযুক্ত হওয়ার পর আপনাকে আবার এখানে রিজয়েন করতে হবে। স্যার, নতুন স্বাস্থ্যকেন্দ্র নাকি? না না, নতুন নয়। কত বছর তা বলতে পারবো না, তবে বহু পুরানো স্বাস্থ্যকেন্দ্র। স্যার, পুরানো স্বাস্থ্যকেন্দ্রে পার্মানেন্ট ডাক্তার নেই কেন? আপনার সব প্রশ্নের উত্তর ওই হরিদেবপুরের স্বাস্থ্যকেন্দ্রেই পেয়ে যাবেন। ব্যাগ গুছিয়ে নিন, আজ রাতেই তোমাকে বার হতে হবে। এই নিন জয়নিং লেটার আর ট্রেনের টিকিট। একগুচ্ছ প্রশ্ন নিয়ে স্যারের কেবিন ছাড়লাম। শিয়ালদা থেকে ট্রেন ধরলাম ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের ভেতর বারবার মনে হতে থাকলো পুরনো স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু পার্মানেন্ট কোনো ডাক্তার নেই কেন? এই প্রশ্নের মাঝখানে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো হকারের শব্দে। চা নিন চা। আচ্ছা ভাই, এটা কোন স্টেশন? ডায়মন্ড হারবার। চা লাগবে নাকি দাদা ভাই? না না, চা লাগবে না। প্ল্যাটফর্মের বাইরে গিয়ে একটা রিক্সাকে দেখতে পেলাম। এই যে দাদা, হরিদেবপুরের স্বাস্থ্যকেন্দ্রে যাবেন? হরিদেবপুরের নামটা শুনে কেমন যেন চমকে উঠল রিক্সাওয়ালা। না, হরিদেবপুরে যাব না, কেউই যাবে না। আমি আপনাকে 1 কোষ আগে ছেড়ে দিতে পারি, ওখান থেকে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই চলুন। রিক্সায় চেপে চলতে লাগলাম হরিদেবপুরের উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর প্রশ্ন করলাম রিক্সাওয়ালাকে, আপনি যে বললেন কেউ যাবে না হরিদেবপুরে, তা না যাওয়ার কারণটা কি জানতে পারি? কি এক রোগে নাকি বাবু গ্রামের লোকজন মারা যাচ্ছে। বাইরে থেকে নতুন লোক গ্রামে আসা তো দূরের কথা, গ্রামের লোকজন নাকি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে ওই মারণ রোগের ভয়ে। আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম অন্য কিছু। বাবু, এর আগে আমি আর যাব না, এখান থেকেই আপনি পায়ে হেঁটে চলে যান। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে আমি হাঁটা শুরু করলাম। বেশ অনেকটা গেলাম, কিন্তু কোনো লোকজন দেখতে পেলাম না। সত্যি সত্যি সবাই পালিয়ে গেছে নাকি এই গ্রাম ছেড়ে? মনে মনে এইসব ভাবতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল রাস্তার ধারে অনেকটা উঁচু উঁচু করে মাটি জমানো। কি বা কেনই রাখা, অনেক চেষ্টা করার পরেও বুঝতে পারলাম না। যাই হোক, অবশেষে সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছালাম। বেশ পুরনো স্বাস্থ্যকেন্দ্র, তবে খুব একটা লোকজনের আসা যাওয়া সেখানে আছে বলে আমার মনে হলো না। স্যার, আপনি কি শহর থেকে আসছেন? হ্যাঁ, আমিই ডাক্তার মেহেদি। আজ থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের আমি ইনচার্জ। স্যার, আমি নিলয়।
এই হসপিটালের একজন সাধারণ কর্মচারী। স্যার, গ্রামের অবস্থা ভালো নয়। সপ্তাহ তিনিক আগে গ্রামের মধ্যে স্মল পক্স মানে গুটি বসন্ত দেখা দিয়েছিল। দিন সাতেকের মধ্যে একজন মারা গেল। কিছুদিন পর আরো একজন মারা গেল। গ্রামের লোকজন ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে লাগলেন স্যার। আর স্যার, গ্রামের লোকজনের কথা বাদ দিন, হসপিটালের ডক্টররাও পালিয়ে যেতে লাগলেন। স্মল পক্স এপিডেমিক যে কি জিনিস সেটা 1974-এর মহামারীতে বেশ ভালো রকম বোঝা দিয়েছে। মাত্র 5 মাসে 15,000 লোক বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলে মারা গিয়েছিল। আপনার আসবার কথা শুনে ঘরটা পরিষ্কার করে রেখেছি স্যার। চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই আপনাকে। নিলয় আমাকে ঠিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা ঘরে নিয়ে গেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা, পাকা ছাদ দেওয়া। ঘরের মধ্যে আছে বলতে একটা টেবিল, চেয়ার আর একটা বেড। ঘরটা বেশ পছন্দ হলো আমার। স্যার, তাহলে আপনি বিশ্রাম নিন, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। আজ আমি বিশ্রাম নিয়ে কাল থেকে ডিউটি জয়েন করছি। তবে এমার্জেন্সি কিছু হলে জানিও কিন্তু। অবশ্যই স্যার। পরের দিন থেকে আমি গ্রামের লোকজনের সেবায় ব্যস্ত হয়ে পড়লাম। কলকাতা থেকে আমি কিছু স্মল পক্সের ভ্যাকসিন আনলাম। ভ্যাকসিন জোগাড় করে আমি লড়াই চালাতে লাগলাম। কিন্তু যাদের গুটি বসন্ত ধরা পড়ল তারা শুধু ভগবানের নাম জপ করতে লাগলো। গ্রামের মানুষ মৃতদেহগুলো না পুড়িয়ে কবর দিতে লাগলো। তাদের বিশ্বাস ছিল যে মৃতদেহগুলো পড়ালে জীবাণু বাইরে ছড়িয়ে পড়বে, আর মাটিতে চাপা দিলে গুটি বসন্তের জীবাণু আর বাইরে আসতে পারবে না। এবার মনে উঠল কলকাতা থেকে আসার সময় রাস্তার পাশে মাটি উঁচু করে রাখাগুলো তাহলে কবে। এভাবে কিছুদিন চলতে থাকলো। বর্ষা শুরু হয়েছে, তাই আজকাল একটু তাড়াতাড়ি রুমেই চলে আসি, আর বাইরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। একদিন রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে কার যেন ডাক শুনতে পেলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো। ঘুম ভেঙে গেল। কান খাড়া করে একটু ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো। আবার কে যেন ডেকে উঠল। হ্যাঁ, কেউ একজন ডাকছে, তবে গলাটা পুরুষ মানুষের। রাত ভিড়েতে মাঝে মধ্যে রুগীর লোকজন আমাকে ডাকতে আসে। আমি যদিও কাউকে ফেরাই না। রুগীর আত্মীয় স্বজনের কাতর ডাক আমি অনেক শুনেছি, কিন্তু এ ডাকটা ছিল তার থেকে একটু আলাদা। হারিকেনটা হাতে নিয়ে দরজার কাছে এসে দরজাটা খুললাম। বাইরে কালো অন্ধকারে ভালো করে লোকটাকে দেখতে পেলাম না। আমাকে দেখে সে আবার বলে উঠল, ডাক্তারবাবু, জলদি করে চলেন। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি নন্দলাল। আমার বাবার অবস্থা একদমই ভালো না। বাড়ির সবাই ওনাকে রেখে পালিয়ে গিয়েছে। আমি ওই বাড়িতে কাজ করি, শুধু বাবার মায়ায় যেতে পারিনি কোথাও। দয়া করে একবার চলেন ডাক্তারবাবু। আসছি বলে আমি ঘরের ভেতর চলে এলাম। চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম ছাতা, লাইট আর ডাক্তারি ব্যাগটা। নন্দলাল হাত বাড়িয়ে ব্যাগ আর টর্চ লাইটটা নিল। তারপর টর্চ লাইটটা জেলে পথ দেখিয়ে আমাকে নিয়ে চলল। ছাতাটা আমি মাথায় দিয়েছিলাম ঠিকই,
কিন্তু ঝমঝম বৃষ্টি আর মাতলা বাতাস আমাকে চেটেপুটে খেতে লাগলো। আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমার চেনা। বলে উঠলাম, এটা তো মুকুন্দ বাবুর বাড়ি। হ্যাঁ ডাক্তারবাবু। মুকুন্দবাবু বেশ ভালো মনের মানুষ ছিল। গ্রামের ছোটখাটো জমিদার বললেও ভুল হবে না তাকে। কিছুদিন আগে তার গুটি বসন্ত ধরা পড়েছিল, তাই এক দুবার আসতে হয়েছিল তার বাড়িতে চিকিৎসার জন্য। কিন্তু এই নন্দলালকে তো আগে দেখিনি। চলুন ডাক্তারবাবু চলুন। আমরা মুকুন্দবাবুর ঘরে ঢুকলাম। একটা বিছানার উপর শোয়ানো আছে তাকে। চোখ দুটো বোজা, শরীরটা বিছানায় যেন মিশে আছে। গায়ের উপর একটা কালো কম্বল চাপানো। ডান দিকের জানালাটা খোলা আছে। জানালা দিয়ে জল ঝোড়ো বাতাস ঘরের মধ্যে আসছিল। তা সত্ত্বেও ঘরের ভেতর একটা গরম গমট ভাব যেন থ মেরে আছে। আমি মুকুন্দবাবুর বিছানার পাশে বসলাম। মুখটা একটু কাছে নিয়ে গিয়ে দেখলাম গুটি বসন্ত ঘামাচির মতো মুখে ভরে গেছে। মুখটা খুলে কিছু বলতে চাইল, কিন্তু কিছু বলতে পারল না। শুধু একটা গোয়ানি শব্দ বার হয়ে এলো। ওনার দেখে মনে হলো সময় আর নেই। কেমন বুঝলেন ডাক্তারবাবু? আমি কিছু না বলে ইঞ্জেকশনটা রেডি করছিলাম। এমন সময় মুকুন্দবাবু তার মাথাটা এদিক ওদিক পাগলের মতো ঝাঁকাতে লাগলো। গলা থেকে একটা মিহি শব্দে হিঁচকি তোলার মতো আওয়াজ করে স্থির হয়ে গেল। বুঝলাম সব শেষ। আমি একা নই, ঘরে থাকা নন্দলালও বুঝে গেল মুকুন্দবাবু আর নেই। নন্দলাল ঝাঁপিয়ে পড়ল কালো কম্বলের উপর। মৃত শরীরটা আঁকড়ে ধরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। বাবা গো বাবা, আমার ছেড়ে কোথায় গেলেন বাবা? আমি প্রভুভক্ত আশ্চর্য মানুষটাকে দেখেছিলাম। এই রকম টান আর ভক্তি শ্রদ্ধা সহজে দেখা যায় না। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। নন্দলালের গায়ে জামা কাপড় একটুও ভিজে নেই, কিন্তু নন্দলালের মাথায় তো ছাতা ছিল না। যেখানে আমি ছাতা নিয়ে ভিজে কাক হয়ে গেছি, সেখানে সে ভিজল না কি করে? এটা কি করে সম্ভব? আর তার গায়ে নানা জায়গায় শুকনো মাটি লাগা। হঠাৎ নন্দলাল কাঁদতে কাঁদতে বলল, এই সবই মায়া গো, সবই মায়া। সেই মায়ার টানে আমি মাটির নিচে থেকেও তোমার সেবা যত্ন করতে ফিরে এসেছি বাবা। আমার যখন গুটি বসন্ত ধরলো, তোমাকে বললাম পালাও বাবা, নাইলে মারণ লোক তোমাকেও ছুঁয়ে ফেলবে। কথা শুনলেন না। এবার যেন দেখা হয় তোমার সাথে ওই মাটির নিচে বাবা। একা একা মাটির নিচে থাকতে আর ভালো লাগে না বাবা। নন্দলালের কথাগুলো আমার চেতনায় বরফের ধারালো ছুরির মতো কেটে বসতে লাগলো। শরীর যেন পাথর হয়ে গেল, আর সহ্য করতে পারলাম না। সমস্ত শক্তিটা দিয়ে চিৎকার করে উঠলাম, কে তুমি নন্দলাল? উত্তরে যা শুনেছিলাম
অগ্নি আমাকে দহন করতে পারে না, জল আমাকে আর্দ্র করতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না। এই কথাগুলো নন্দলাল বারবার বলতে লাগলো, কিন্তু তার ঠোঁট নড়ছিল না। জ্ঞান হারিয়ে যে কখন মাটিতে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। স্যার, এই যে স্যার উঠুন, বেলা গড়িয়ে গেল যে। আপনাকে কখন থেকে ডেকে চলেছি। ওই পাড়ায় গুটি বসন্তে আক্রান্ত হয়ে কাল রাতে একজন মারা গিয়েছে স্যার। আর এই বৃষ্টির দিনে দরজা খুলে কে বা ঘুমায়? উঠে পড়ুন স্যার। হ্যাঁ হ্যাঁ, চলুন। নিলয় চলে গেল। ভাবতে থাকলাম, তাহলে কি সত্যিই স্বপ্ন দেখছিলাম? বিছানা ছেড়ে উঠতে যাব, তখনই আমার নজর পড়ল ব্যাগটির উপর। ব্যাগটির গায়ে সেই শুষ্ক মাটি। বাইরে ছুটে গেলাম, গিয়ে নিলয়কে জিজ্ঞেস করলাম কাল রাতে কে মারা গিয়েছে। উত্তরে যেটা শুনেছিলাম, তারপরে আর কথা বলার শক্তি আমার শরীরে ছিল না। উত্তরটা ছিল মুকুন্দবাবু।